দুদিনের ব্যক্তিগত সফরে বিকেলে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। মাওয়ায় যোগ দেবেন পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সিলেট সুনামগঞ্জে কিছুটা কমলেও উত্তরাঞ্চলে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধায় পরিস্থিতির অবনতি, দুর্ভোগে বানভাসীরা। এবং নানা সংকটে জর্জরিত রাজবাড়ীর গোয়ালন্দ ভেটেরিনারি হাসপাতাল, জনবলের 11 পদের 8টি শূন্য, সেবা বঞ্চিত স্থানীয়রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। 2 দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পথে এ যাত্রায় বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগমনের অপেক্ষায় জেলার নেতাকর্মীরা। ইতিমধ্যে যে শেষ হয়েছে সব প্রস্তুতি, জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরে ব্যক্তিগত সফরেও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সঙ্গে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে। এই স্কুলের ছাত্রছাত্রী সহ আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় সব প্রস্তুতির কথা জানালেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। আর নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসব মুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার দুপুরের পর গোপালগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সিলেট সুনামগঞ্জে কিছুটা কমলেও উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে। এদিকে ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম এবং গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও বাড়ছে সব নদ নদীর পানি। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দী অনেক মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ 600 কোটি টাকার উপরে। গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে। পুরো রাস্তায় ডুবাই, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। বাড়ি ঘর দাদা পানি আছে, কেউ বাড়ি ঘর আছে, কেউ রূপ না আছে। এদিকে ব্রহ্মপুত্র ও ধওলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বন্যা পরিস্থিতি জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সোহেল রানা। যমুনায় পানির প্রবাহ কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া দপ্তর? যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু
ক্রমাগতই কিন্তু বেড়ে চলছে। এই গত 12 ঘন্টায় কিন্তু 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার উপরে 38 সেন্টিমিটার উপরে। এদিকে গাজীপুরে কিন্তু বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই যমুনা নদীর পানি। বিভিন্ন অঞ্চলে নিম্ন অঞ্চল এবং চর অঞ্চলের এলাকাগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। এই অঞ্চলগুলো কিন্তু কৃষি কাজে যেগুলো ফসলি জমি ছিল সেগুলো কিন্তু এই জমিগুলো কিন্তু পানির নিচে চলে যাওয়াতে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বসত বাড়িতে কিন্তু পানি ওঠাতে মানুষজনের চরম দুর্বিষহ কিন্তু জীবনযাপন করছে। সিরাজগঞ্জে এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুর ও গাজীপুর এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা গত কয়েকদিন হলো দেখছি যে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে ভাঙন শুরু হয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু জনগণের কিন্তু মানে মানুষের যে স্বাভাবিক চলাফেরা সেটা কিন্তু তারা কিন্তু সঠিকভাবে চলাফেরা করতে পারছে না। খাবারের জন্য যে বাজারে যাবে সেটাও কিন্তু তারা কিন্তু যেতে পারছে না। সিরাজগঞ্জে জেলা প্রশাসনের অধিদপ্তর থেকে কিন্তু এই বন্যা কবলিত এলাকার জন্য 10 লক্ষ টাকা এবং 500 মেট্রিক টন জিআর চাল কিন্তু মজুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এদিকে আপনার গতকাল থেকে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু আজ সকাল 6টা পর্যন্ত 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পেয়েছে এই যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কিন্তু আগামী আরো 4-5 দিন কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা। এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর থেকে। সোহেল, আপনাকে ধন্যবাদ। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, বৃষ্টি ও বন্যা নিয়ে কেমন দেখছেন সেখানকার আবহাওয়া? ফাতেমা, আপনাকে আমি বলি যে হচ্ছে আবহাওয়াবিদরা বলছেন যে এখন প্রকৃতিতে বর্ষাকাল, তো বর্ষার পুরো সময়টা জুড়ে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এবং বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিংবা কয়েকটি জেলায় ভারী বর্ষণ হচ্ছে, এটিও কিন্তু তারা স্বাভাবিকভাবেই নিচ্ছেন, কারণ বর্ষাকালে বৃষ্টি না হলে এটাই অস্বাভাবিক। এবং গত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল। এবার বর্ষার প্রথম থেকেই আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে। এবং হচ্ছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে নদ নদীগুলো অনেক পানি বেড়েছে, বিশেষ করে হচ্ছে ঢাকার আশপাশ যে নদীগুলো সেখানেও হচ্ছে বৃষ্টির কল্যাণে অনেক পানি বেড়েছে। এবং সেখানে হচ্ছে প্রকৃতিতে যে প্রাণের স্পন্দন, নদীর যে যৌবন, হচ্ছে নদীর যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটি ফিরে এসেছে। এবং বর্ষাকালের যে আশীর্বাদ সেটি হচ্ছে এখন প্রকৃতিতে বিরাজমান। তবে হচ্ছে বন্যার যে অবনতি কোনো এলাকায়, তারা সেটি বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরে যে হচ্ছে আমাদের যে জলাশয়গুলো কিংবা হচ্ছে আমাদের যে হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে অব্যবস্থাপনা সেগুলি হচ্ছে অনেকাংশে দায়ী। কারণ হচ্ছে বর্ষার পানি কিংবা হচ্ছে উজানের ঢল কিংবা হচ্ছে পাহাড়ি ঢলে যে পানিগুলো নেমে আসে সেগুলি হচ্ছে সরে যাওয়ার বা হচ্ছে কোথাও জমে থাকার কিংবা নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে হচ্ছে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই জন্য হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে জলাশয় কিংবা আমাদের বড় বড় নদীর যে নাব্যতা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনলে হয়তোবা আমাদের বন্যা পরিস্থিতির এতটা অবনতি হবে না। তারপর হচ্ছে আমাদের মিলিয়ে। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। জনবল সহ নানা সংকটে জর্জরিত রাজবাড়ীর গোয়ালন্দ ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠানটির 11টি পদের 8টি শূন্য। ফলে রোগাক্রান্ত গবাদি পশু নিয়ে এসে কোনো সেবাই পান না গ্রামগঞ্জের ক্ষুদ্র খামারিরা। সংকটের কথা স্বীকার করে কম লোক বলেই যথাযথভাবে পশু চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ১১টি পদের মধ্যে উপজেলা ভেটেরিনারি সার্জন সহ গুরুত্বপূর্ণ ৮টি পদই শূন্য। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে গবাদি পশুর সেবা। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ও বহিরাগতদের দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ভেটেরিনারি সার্জন না থাকাতে, শূন্য থাকাতে আমরা কিছু শিখছি, সেটার তত্ত্বাবধানে আমরা কাজ করি। লোক সংকট থাকার কারণে আমি সেবা দিতেছি। সরকারিভাবে গবাদি পশুর প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ায় অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি চিকিৎসকের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হাসপাতালে গেলে ডাক্তার পাই না, আমাকে রানি করে, আমাদের কয় ডাক্তার নাই, হ্যান ত্যান। এমন রোগ হয়েছে যে উঠে দাঁড়াতে পারে না, এখানে চিকিৎসা করার জন্য আমাদের সরকারি ডাক্তার দরকার। গ্রামের ডাক্তারটা দেখাই, রোগ সারে না। গরুর গুটির রোগ হয়েছে, আমরা কোনো সরকারি ডাক্তার পাচ্ছি না, মানে এমনি প্রশিক্ষণের ডাক্তার পাই, টাকা নেয় বেশি। আমাদের গরুর একটু অসুখ বিসুখ করলে পারে আমরা ডাক্তার ফোন দিয়ে আনি, চিকিৎসা দেয়, টাকা নিয়ে চলে যায়। আমরা কোনো সরকারি ভাবে কোনো পাই না, আমরা কোনো চিকিৎসা দিয়ে পাই না। লোকবল সংকট থাকলেও যথাসাধ্য চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান এ কর্মকর্তা। 3 জন নিয়েই আমরা এই বিশাল জনগোষ্ঠী, আমরা সেবা কিন্তু মানুষের নিরাপদ প্রাণী আমি সফর আমরা রাত দিন করে যাচ্ছি। খুব দ্রুত আমাদের লোকবল যদি আমরা পাই, আরো আমরা বেশি মাত্রায় গোয়ালন্দবাসীকে সেবা দিতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। দ্রুত শূন্য পদগুলোতে লোকবল নিয়ে এলাকার পশু চিকিৎসা নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে দিনাজপুরের 5 বাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ফাটল গণমাধ্যমে প্রচার হওয়ার পর গত 10 জুন সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে নির্মাণ কাজের কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে সেই কমিটি। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাঙ্কিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন। যদিও উদ্বোধনের 7.5 মাস পার হলেও শুরু হয়নি গাড়ি চলাচল। গত মে মাসে পিলারে ফাটল গণমাধ্যমে প্রচারের পর গত 10 জুন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভিন জামান। পরিদর্শন শেষে নির্মাণ কাজে কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে কমিটির সদস্যরা। লাইনগুলো উপরে টপ লেভেল মিল নাই, তারপরে সাইড লেভেল মিল নাই, অনেক জায়গায় ক্রাক আছে। তারপর উপরে রেলিংয়ের উপরে যে জয়েন্টগুলো দেওয়া হচ্ছে, জয়েন্টগুলো আমরা মনে করি স্টেনলেস হলে ভালো হতো। এই ব্যাপারগুলো আমরা যে দৃশ্যমান দেখছি, পরে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অসঙ্গতি বহু চোখে পড়েছে, সেটা একটা করে আসলে ডিসক্রাইব করার মতো না। তবে পরিদর্শন দলে থাকা সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, এখানে যা আছে তা ফাটল নয়, এয়ার ক্র্যাক। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মিদের ইউনিভার্সিটি, ওখানকার প্রফেসর বুয়েটের 4 জন এক্স প্রফেসর আছে এটার সাথে, ওনারা ভেটিং কনসালটেন্ট আমাদের। আমরা যখন এই ক্র্যাকগুলো দেখেছি তখন ওনাদেরকে আমরা ইনভাইট করেছি, ওনারা 3 দফায় আসছেন, ওনারা কিছু লোড টেস্ট করেছেন এখানে এটার উপর দিয়ে। আর কমিটির প্রধান জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রতিবেদনে থাকবে। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
মাদারীপুরে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রয় বিক্রয় রসিদ না থাকা সহ নানা অনিয়মের কারণে 3 প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্রাদি এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে নাক, কান, গলা এবং দাঁতের চিকিৎসা দেওয়ার অপরাধে 2 ভুয়া চিকিৎসককে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত পৌরসভার হলবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। পৌরসভার শেরকান্দি এলাকার বাসিন্দা আবুল বাশার সেতুকে 50,000 টাকা এবং তারেক মাহমুদ তরুকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলার সহকারী কমিশনার আমিরুল আরাফাত। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিদ। পত্রিকার চেক দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দেখে নেব আমরা আজকের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে, বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক, হাইকোর্টের রায় স্থগিত হয়নি, শুনানি মুলতবি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল, ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, প্রধানমন্ত্রী কোটা বহালের রায় স্থগিত করেনি আপিল বিভাগ, কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। সমকাল শিরোনাম করেছে রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের, 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো ক্রোকের নির্দেশ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই ইউনূস, কোটা বিরোধী আন্দোলন উত্তোলন, ব্রিটেনে ইতিহাস গড়ার পথে স্টারমার। বান্ধবী আরজিনা ওয়াঢেল সম্পত্তির মালিক, আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন, কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ অব্যাহত। দেশ রূপান্তর শিরোনাম করেছে সমাধান দূরে, সমস্যা ঘনীভূত, ভারতকে সন্তুষ্ট রেখে চীনের সঙ্গে প্রকল্প আলোচনা, বৃহত্তর ছাত্র আন্দোলনে রূপ পাচ্ছে কোটা, সহসা ক্লাসে ফেরা হচ্ছে না শিক্ষকদের। বণিক বার্তা শিরোনাম করেছে ভোট গ্রহণ শেষ, লেবার পার্টির বিজয়ের আশা, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের রায় আপাতত বহাল, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে ধোঁয়াশায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে অ্যান্টি কোটা প্রোটেস্ট সোয়েল অ্যাক্রস ইউনিটস, ইটস টাইম ফর সিরিয়াস স্টক টেকিং। আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আজকের পত্রিকাগুলো যেটা শিরোনাম করেছে সব পত্রিকাগুলো, সেটা হচ্ছে যে শিক্ষক কোটা বিরোধী একটা আন্দোলন আছে আর ছাত্রদের ধর্মঘট আছে আর কি। কমন শিরোনাম দুইটি। জি, কোটা বিরোধী ইস্যু নিয়েই আমি একটু যদি বলি আপনাকে যে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা বিদ্যমান আছে, এই কোটার বিরোধিতা করে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এর মধ্যে 2018 সালে একটি পরিপত্র জারির মাধ্যমে কোটা প্রথা প্রত্যাহার করা হয়, বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্ট রায় দেন এটাকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিপরীতে গতকাল আবার আপিল বিভাগও হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন। তার অর্থ দাঁড়ালো যে
কোটা বহাল থাকবে, মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরির ক্ষেত্রে বহাল থাকবে, এটি নিয়েই মূলত আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তো এখন সে আন্দোলন ধর্মঘটে রূপ নিচ্ছে আমরা বলতে পারি। তাদের সবশেষ যেটা কর্মসূচি, কালকের হাইকোর্টে আপিল বিভাগের পর্যবেক্ষণের পর তারা সারা দেশেই আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আন্দোলন করে, চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তো এরপর সর্বশেষ তারা যে কর্মসূচি দিয়েছে যে আগামী রবিবার ক্লাস পরীক্ষা বর্জন করবে তারা। তার মানে হলো যে আন্দোলনটা রাজপথ থেকে তারা তাদের প্রতিষ্ঠানেও নিয়ে গেছেন, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানেও নিয়ে গেছেন। কোনো ক্লাস পরীক্ষায় তারা বসবেন না আগামী রোববারে, এবং হয়তো পরবর্তী কর্মসূচিও তারা যে এখন পর্যন্ত তারা যেটা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আর শিক্ষক ধর্মঘটের বিষয়ে যেটি আমরা জানি, গতকাল দিনভর আলোচনায় ছিল যে ইস্যুটি, সেটি আগের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের উনি জানিয়েছিলেন যে বৈঠকে বসবেন শিক্ষক নেতাদের সঙ্গে। তবে রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার জন্য উনি সবশেষ পারেননি, সেই বৈঠকে যোগদান করতে পারেননি। এই সময়ের মধ্যে আমরা জেনেছি যে শিক্ষক নেতারা বৈঠক করে তাদের সিদ্ধান্ত যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা আশা করছেন যে সরকারের প্রতিনিধিরা নিশ্চয়ই তাদের সঙ্গে বসবেন এবং একটা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা দূর করবেন, এটা আশা করছেন শিক্ষক নেতারা। ওকে, আমরা যদি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পরে এলো ক্রোকের নির্দেশ, এই বিষয়টা নিয়ে যদি আবার আরেকটু আলোচনায় আসতে চাই। আরেক রাঘব বোয়াল, আপনার ট্যাক্সেশন বিভাগেরই এনামুল হক, সম্ভবত উনি এখন সিলেটে কর্মরত আছেন। ওনার অবৈধ অর্জনের এই ফ্ল্যাটটির বিষয়ে আপনার 1 বছর আগে মামলা করে দুর্নীতি দমন কমিশন, ক্রোকের আদেশে মামলা করে। এর মধ্যেই উনি এই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার মানে মামলা করার পরে উনি ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে কথা উঠলে উনি মানে পত্রিকার খবরই প্রকাশ হয়েছে যে উনি দমভক্তিও করেছেন যে ক্রোকের আদেশ হলেই বিক্রি করা যাবে না, এটা কোন আইনে আছে, কোথায় আছে। হ্যাঁ, উনি সেটা বিক্রির উদ্যোগ নিয়েছেন। কিন্তু মজার বিষয়, বিস্ময়কর ব্যাপার হলো যে সেই বিষয়টি যারা খোদ বাদী দুর্নীতি দমন কমিশন তারাই জানে না যে ওনার ফ্ল্যাটটা বিক্রির উদ্যোগ চলছে 1 বছর ধরে। সবচেয়ে দুঃখজনক এই বিষয়টা যে এইভাবেই আমাদের দুর্নীতিগুলো প্রসার পাচ্ছে, প্রসারিত হচ্ছে এই বিষয়। আবার মতিউর সম্পর্কেও যেটা বলা হয়েছে যে তার নতুন করে আরও কিছু সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করি এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। তাহলে রাজপথে দাবি আদায় যে শপথ শিক্ষার্থীদের, সেই ক্ষেত্রে তো তারা তো তাদের মতো করে আন্দোলনে আসেনি, এবং ওই তো রাজপথ থেকে যেটা বলছিলাম আমি যে রাজপথ থেকে এখন তারা শিক্ষাঙ্গনেও ফিরছেন। তারা ধর্মঘটের যে ডাক দিয়েছেন, হয়তো দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমি আশা করব যে সরকার এই বিষয়টি বিবেচনায় নিয়ে একটা ফলপ্রসূ একটা সমাধান শিক্ষার্থীদের বা চাকরি প্রত্যাশীদের বিষয়টিও বিবেচনায় নিয়ে একটা সুন্দর সমাধান, উভয় পক্ষ উইন উইন সিচুয়েশনে যায় এমন একটা সমাধান সরকার খুঁজে বের করবেন, আমরা সেটি আশা করব। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুদিনের ব্যক্তিগত সফরে বিকেলে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। মাওয়ায় যোগ দিবেন পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সিলেট সুনামগঞ্জে কিছুটা কমলেও উত্তরাঞ্চলে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধায় পরিস্থিতির অবনতি, দুর্ভোগে বানভাসীরা। এবং নানা সংকটে জর্জরিত রাজবাড়ীর গোয়ালন্দ ভেটেরিনারি হাসপাতাল, জনবলের 11 পদের 8টি শূন্য, সেবা বঞ্চিত স্থানীয়রা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।